আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে এই প্রশ্নটা, অর্থাৎ ঢাকা বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। সবার প্রথমে বলে রাখতে চাই, আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমাদের এখানের মধ্যে ঢাকা বোর্ড 2025 সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন a ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স এর মান 6 এর চাইতে বড়, 36 এর সমান বা ছোট। এটা হচ্ছে এ সেটের অন্তর্ভুক্ত। তাহলে এ সেটের অন্তর্ভুক্ত হতে হলে উপাদানগুলোকে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হতে হবে এবং উপাদানগুলোকে 6 এর চাইতে বড়, 36 এর সমান বা ছোট এর মধ্যেই হতে হবে। যারা যারা এই শর্তগুলো মানবে তারা এই সেটের মধ্যে বসতে পারবে। এরপর আরেকটা তথ্য দেওয়া, একটি নিরপেক্ষ ছক্কা ও দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। একটা নিরপেক্ষ ছক্কা এবং দুইটি নিরপেক্ষ মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করা হয়েছে। ছক্কাও নিক্ষেপ করা হয়েছে, দুইটা মুদ্রাও নিক্ষেপ করা হয়েছে একই সঙ্গে। এই হচ্ছে উদ্দীপকের তথ্যগুলো। ক নম্বর প্রশ্নে বলা হলো, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমরা যদি একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করি, একবার নিক্ষেপ করি, তাহলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য, জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ দুইটা শর্তই একই সঙ্গে মানতে হবে। জোড় সংখ্যাও হইতে হবে, আবার 4 দ্বারা বিভাজ্যও হইতে হবে। শুধুই জোড় কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয় না, হবে না। 4 দ্বারা বিভাজ্য, আচ্ছা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা তো সবই জোড় সংখ্যা হয়, এটা তো আমরা জানি, কিন্তু সকল জোড় সংখ্যা কি 4 দ্বারা বিভাজ্য হয়? 2 এটা জোড় সংখ্যা, এটা কি 4 দ্বারা বিভাজ্য? তারপরে হচ্ছে গিয়ে 6 এটা জোড় সংখ্যা, 4 দ্বারা বিভাজ্য না। তো আমাদেরকে বলছে একটা নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য, এই দুইটা শর্তই মানবে এরকম সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। ক নাম্বার প্রশ্নের সমাধান, তো এখানের মধ্যে একটা নিরপেক্ষ ছক্কা যখন আমরা একবার নিক্ষেপ করি তখন আমরা কি কি ফলাফল পেতে পারি, এই যে সম্ভাব্য ফলাফল, কি কি ফলাফল পেতে পারি, সেটা হচ্ছে আমরা 1 থেকে 6 পর্যন্ত এই সংখ্যাগুলো পেতে পারি। তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা 6টি। এখানে যে কয়টা আমরা ফলাফল পেতে পারি এগুলো এক একটা বলা হবে নমুনা বিন্দু। তাহলে আমরা 6টা নমুনা বিন্দু পেতে পারি। মোট নমুনা বিন্দুর সংখ্যা 6টি। তো এদের মধ্য থেকে জোড় সংখ্যা হচ্ছে 2 4 6, আর 4 দ্বারা বিভাজ্য, 4 দিয়ে ভাগ যায়, পুরোপুরিভাবে ভাগ যায়, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 4। এই 4, এই সংখ্যাটাকে একমাত্র আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। 4 ব্যতীত অন্য কোনো সংখ্যাকে আমরা পুরোপুরিভাবে 4 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে দেখেন এই যে সংখ্যাগুলো 1 থেকে 6, এদের মধ্যে জোড় সংখ্যা 2 4 6 আর 4 দ্বারা বিভাজ্য 4। এখন আমাদেরকে কিন্তু দুইটা শর্তই মানতে হবে, জোড় সংখ্যাও হইতে হবে, 4 দ্বারা বিভাজ্যও হইতে হবে। এই উভয় শর্ত মানে কারা? শুধুমাত্র এই 4 মানে, কারণ 4 এটা জোড় সংখ্যাও, আবার এটা 4 দ্বারা বিভাজ্য। অন্য যে দুইটা জোড় সংখ্যা আমরা পেয়েছি তারা শুধুই জোড়, তারা 4 দিয়ে ভাগ যায় না, কিন্তু আমাকে তো দুইটা শর্তই মানতে হবে, জোড় সংখ্যাও হইতে হবে, 4 দ্বারা বিভাজ্যও হইতে হবে। তাহলে জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল একটি, শুধুমাত্র 4, এটাই সকল শর্ত মেনেছে। 4 এটা জোড় সংখ্যা, 4 এটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে একটা সংখ্যা আমরা পেলাম যেটা কিনা সকল শর্ত মেনেছে। তাহলে আমরা বলতে পারি জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা হলো 1/6। কেন 1/6 বললাম? কারণ আমরা জানি যে সম্ভাবনা নির্ণয় করার যে সূত্র, উপরে বসে অনুকূল ফলাফল আর নিচে বসে সমগ্র ফলাফল। আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করি মোট আমরা এই 6টা সংখ্যার যে কোনোটা পেতে পারি, তাই না? মোট 6টা সংখ্যা, এই 6টার যে কোনোটা আমরা পেতে পারি। তাহলে সমগ্র ফলাফল এখানে আমাদের টোটাল 6টা, তাহলে নিচে বসবে 6 আর উপরে বসবে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল কি? যা শর্ত দিয়েছে, যেই শর্ত দিয়েছে ওই শর্ত মেনেছে যারা যারা, ওই শর্ত মেনেছে যারা যারা তারা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে সকল শর্ত মেনেছে একটা সংখ্যা, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে একটি। তাহলে উপরে 1 আর নিচে 6, তাহলে আমরা বলতে পারি জোড় সংখ্যা এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/6। এটি হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান।
আমরা এখন খ নাম্বার প্রশ্নের কাছে চলে যাব। খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হলো প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। প্রশ্নটা আমাদেরকে আগে বুঝতে হবে খুব ভালো করে। প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ওই যে উদ্দীপকে বলা হয়েছিল একটি নিরপেক্ষ ছক্কা এবং দুইটি নিরপেক্ষ মুদ্রা একই সঙ্গে নিক্ষেপ করা হয়েছে, ওই তথ্যটার এখন প্রবাবিলিটি ট্রি আমাদেরকে অঙ্কন করতে হবে। অঙ্কন করার পর আবার একটা ফলাফল বের করতে হবে। সেটা কি? ছক্কায় জোড় সংখ্যা আর মুদ্রায় একই ফলাফল। মুদ্রায় একই ফলাফল কেন বললো? তার কারণ মুদ্রার আমরা জানি দুইটা পিঠ আছে, হেড টেল। তো এখানে যেহেতু দুইটা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, দুইটা মুদ্রার মধ্যেই যেন হেড উঠে, তাহলে একই ফলাফল। দুইটা মুদ্রার মধ্যে যেন টেল উঠে, একই ফলাফল। তারা আমাদেরকে এটা বুঝাইতে চেয়েছে যে ছক্কাও নিক্ষেপ করা হলো, দুইটা মুদ্রাও নিক্ষেপ করা হলো, যেই প্রবাবিলিটি ট্রিটা আমরা দেখতে পাচ্ছি সেখানের মধ্যে ছক্কাতে জোর আর মুদ্রাতে একই ফলাফল। তাহলে ছক্কাতে 2 এটা জোর আর মুদ্রাতে একই ফলাফল, হেড হেড, তাহলে 2HH, 2 টেল টেল, অর্থাৎ 2TT। তাহলে ছক্কাতে জোর, মুদ্রাতে একই ফলাফল। ছক্কাতে আরেকটা জোর সংখ্যা কত? 4, আর মুদ্রাতে একই ফলাফল, তাহলে 4HH, 4TT। ছক্কাতে আরেকটা জোর সংখ্যা কত? 6, তাহলে 6HH, 6TT। মূলত তারা এইটা জানতে চেয়েছে। তাহলে চলেন আমরা এখন এই প্রশ্নটার সমাধান করে ফেলি। প্রবাবিলিটি ট্রি আমাদেরকে অঙ্কন করতে হবে। তাহলে একটা নিরপেক্ষ ছক্কা এবং দুইটি নিরপেক্ষ মুদ্রা এর প্রবাবিলিটি ট্রি আমরা এখন অঙ্কন করব। এটা অনেক বড় হবে, চিত্রটা অনেক বড় হবে, এখানের মধ্যে কিছু করার নাই, যেই তথ্য দিয়েছে তথ্য অনুযায়ী আমাদেরকে আঁকতে হবে। আর একটা কথা, যখনই আমরা কোনো চিত্র অঙ্কন করতে যাব অবশ্যই অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করব, অবশ্যই। এই যে আমরা যে প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করব, আমরা পেন্সিল ব্যবহার করে এটা চিত্রটা অঙ্কন করব। সবার প্রথমে ছক্কার পিঠ, হ্যাঁ ছক্কার পিঠ। তাহলে আমরা যখন ছক্কা নিক্ষেপ করি আমরা কি কি পেতে পারি? 1 2 3 4 5 6 এগুলো আমরা পেতে পারি। তো ছক্কাতে না হয় আমি 1 পেলাম, ছক্কাতে আমি 1 পেলাম। এবার প্রথম মুদ্রাতে কি পেতে পারি? হেড অথবা টেল। আচ্ছা, প্রথম মুদ্রাতে না হয় আমি হেড পেলাম, দ্বিতীয় মুদ্রাতে কি পেতে পারি? হেড অথবা টেল। তাহলে ছক্কাতে 1 আর প্রথম মুদ্রাতে হেড, দ্বিতীয় মুদ্রাতে হেড, দ্বিতীয় মুদ্রাতে টেল। ছক্কাতে 1, প্রথম মুদ্রাতে টেল, দ্বিতীয় মুদ্রাতে হেড টেল। অর্থাৎ এই প্রত্যেকটার সাথে যুক্ত হবে, কানেকশন হবে। ছক্কাতে 1, প্রথম মুদ্রা হেড অথবা টেল, দ্বিতীয় মুদ্রা হেড অথবা টেল, হেড অথবা টেল। আচ্ছা, এটা গেল। ছক্কাতে 2 উঠল, ছক্কাতে 2, প্রথম মুদ্রাতে হেড অথবা টেল, দ্বিতীয় মুদ্রাতে হেড অথবা টেল, দ্বিতীয় মুদ্রাতে হেড অথবা টেল। ঠিক এইভাবে করে আমরা পুরো চিত্রটা অঙ্কন করব। চিত্রটা বড়ই হবে, আমি একদম ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা অনেক বড় হবে যখন আপনারা খাতার মধ্যে আঁকবেন, পেন্সিল দিয়ে আঁকবেন, পর্যাপ্ত পরিমাণ জায়গা নিয়ে আঁকবেন আশা করি। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা শেষ, আমাদের তারা প্রবাবিলিটি অঙ্কন করতে বলছিল। এবার আমরা এই যে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করলাম, ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা বের করতে হবে। মানে আরও একটা অংশ বাকি আছে, এই অঙ্কের সমাধানের আরও একটা অংশ বাকি আছে। আমরা এখন নমুনা ক্ষেত্রটা তৈরি করব। কি তৈরি করব? নমুনা ক্ষেত্রটা তৈরি করব। কিভাবে করে নমুনা ক্ষেত্রটা তৈরি করব? আমরা লিখব এরকমভাবে, সবাই একটু খেয়াল করি। 1HH, 1HT, 1TH, 1TT। ওকে, 1 দিয়ে সব লেখা শেষ। এবার 2HH, 2HT, 2TH, 2TT, 3HH, 3HT, 3TH, 3TT। এইভাবে করে আমরা পুরোটা লিখে ফেলব, সম্পূর্ণটা লিখে ফেলব। এই যে এখানে তো এটা লিখেছি অলরেডি। এই যে নমুনা ক্ষেত্র S = সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবগুলো নমুনা বিন্দু আমরা লিখেছি। সম্পূর্ণটাকে বলা হয় নমুনা ক্ষেত্র, আর নমুনা ক্ষেত্রের এই প্রত্যেকটাকে বলা হয় নমুনা বিন্দু। নমুনা বিন্দু, নমুনা বিন্দু, নমুনা বিন্দু। মোট নমুনা বিন্দু 24টা। কয়টা? 24টা। আমরা যদি এখানে গুনি
তাহলে আমরা 24টা নমুনা বিন্দু এখানের মধ্যে পাচ্ছি। এবার আমাদেরকে যেটা বের করতে বলেছে প্রশ্নতে সেটি হচ্ছে ছক্কাতে জোর আর মুদ্রাতে একই ফলাফল। বলে নাই যে মুদ্রাতে, দুইটা মুদ্রাতেই হেড, এটা বলে নাই, বলছে মুদ্রাতে একই ফলাফল, অর্থাৎ হেড হেড অথবা টেল টেল একই ফলাফল। তাহলে দেখেন আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা দেখতেছি 1, এটা বিজোড়, তাহলে এখানে থাইকা লাভ নাই, সরাসরি জোরে যাই। আচ্ছা জোরে আসলাম, 2HH, ছক্কাতে জোর মুদ্রাতে একই ফলাফল। তারপরে 2TT, ছক্কাতে জোর আর মুদ্রাতে একই ফলাফল, বিজোড়ে থেকে লাভ নাই, আবার জোরে চলে গেলাম, 4HH 4TT, 6HH 6TT। তাহলে আমরা আমাদেরকে প্রশ্নে যেই শর্ত দেওয়া হয়েছে এই শর্ত অনুযায়ী আমরা অনুকূল নমুনা বিন্দু পেয়েছি 6টি। অনুকূল নমুনা বিন্দু কয়টি পেলাম? 6টি, 3টি, মোট 6টি পেয়েছি। এই 6টি নমুনা বিন্দু সকল শর্ত মেনেছে। তাহলে আমরা বলতে পারি ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার অনুকূল, অর্থাৎ শর্ত মেনেছে, অনুকূল ফলাফল 6টি। তাহলে সম্ভাবনা কত হবে? সম্ভাবনা সেটি হচ্ছে নিচে বসবে সমগ্র ফলাফল, উপরে বসবে অনুকূল ফলাফল। তাহলে মোট নমুনা বিন্দু 24টা আর অনুকূল ফলাফল 6টা, তাহলে 6/24। যদি কাটাকাটি করি তাহলে 6 × 6, 4 × 6 24, অর্থাৎ 1/4। যে শর্ত দেওয়া হয়েছে এই শর্ত অনুযায়ী সম্ভাবনার মান হচ্ছে 1/4। এইটা, এই যে বাকি অংশটা আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা 1/4। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নটার সমাধান করা হয়ে গেল। আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে এই প্রশ্নটার সমাধান করে ফেললাম, সহজ আছে। আমরা এখন গ নম্বর প্রশ্নটার সমাধান করব। এখানে বলা হলো যদি সেট এ হতে একটি নম্বর পছন্দ করা হয় তবে দেখাও যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম হবে। আবার যদি সেট এ হতে একটি নম্বর পছন্দ করা হয় তবে দেখাও যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম হবে। উদ্দীপকের মধ্যে এ সেট দেওয়া রয়েছে। এ সেটের উপাদান কারা? স্বাভাবিক সংখ্যা। কত হবে? 6-এর চাইতে বড়, 36-এর সমান বা ছোট, অর্থাৎ 7, 8, 9, 10 এভাবে চলতে 36 পর্যন্ত গিয়ে থামবে। যেই সংখ্যাগুলো এই এ সেটের মধ্যে থাকবে, আমাদের প্রশ্নে যেটা বলতে চাইছে যে ওই এ সেটের ভিতর থেকে আমি একটা সংখ্যা নিব, একটা সংখ্যা আমি পছন্দ করলাম। এখন এই যে আমি সংখ্যাটা পছন্দ করলাম এ সেটের ভিতর থেকে, এই পছন্দ করা সংখ্যাটাকে নিয়ে 2বার আমি ফলাফল বের করব আলাদা আলাদাভাবে। আমি যে সংখ্যাটা নিয়েছি আমি জানি না এই সংখ্যাটা কত, আমি জানি না, আমি পছন্দ করে একটা সংখ্যা উঠাইলাম, এই সংখ্যাটা কত। এখন এটার ব্যাপারে 2বার কথা বলা হবে যে আমি যেই সংখ্যাটি পছন্দ করেছি এই সংখ্যাটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য, জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা বের করব, ফলাফলটা রেখে দিব। এবার আবার নতুন করে কথা বলবো, আমি যে সংখ্যাটা পছন্দ করেছি এটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা বের করব। আমি তো জানি না আমি যেই সংখ্যাটা পছন্দ করেছি সেটা কত। এখন এটাকে নিয়ে আমরা প্রবাবিলিটি বের করতে থাকবো, সম্ভাবনা বের করতে থাকবো। আমি যেই সংখ্যাটা পছন্দ করেছি ওই এ সেটের ভিতর থেকে যেই সংখ্যাটা পছন্দ করেছি সেটা জোড় সংখ্যা এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার সম্ভাবনা বের করব। আমি যে সংখ্যাটা পছন্দ করেছি এটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা বের করব। এই যে আমি 2বার সম্ভাবনার ফলাফল বের করলাম, তারা বলতে চাইতেছে তোমরা দেখাও যেই সম্ভাবনার মানগুলো বের হয়েছে তাদের মধ্য থেকে জোড়, আমাদের যে পছন্দ করা সংখ্যাটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার সম্ভাবনার মান মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনার মানের চাইতে কম। জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনার মান মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনার মানের চাইতে কম। তার মানে আমি যেই সংখ্যাটি পছন্দ করেছি সেটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা বেশি, আর জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কম। মূলত তারা এটা বুঝাইতে চাইছে। চলেন আমরা অঙ্কটা সমাধান করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। প্রথমে এ সেটের উপাদানগুলো আমরা আগে নির্ণয় করব। এ সেটের উপাদানগুলো আমরা আগে নির্ণয় করব। আচ্ছা ঠিক আছে, আমরা এ সেটের উপাদানগুলো আগে নির্ণয় করলাম। এ সেটের উপাদান ঠিক আছে 7 থেকে 36 পর্যন্ত।
এখানে আমরা গুনে 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 দেখলাম মোট সংখ্যা 30টা, তার মানে মোট নমুনা বিন্দু 30টি, সমগ্র ফলাফল 30টি। নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য। এই যে দুইটা শর্তই মানতে হবে, জোড়ও হইতে হবে, মানে আমি যেই সংখ্যাটা পছন্দ করেছি, এখান থেকে আমি যেই সংখ্যাটা পছন্দ করেছি সেটা জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল ফলাফল। জোড়ও হইতে হবে, 5 দ্বারা বিভাজ্য হইতে হবে। তাহলে 5 দ্বারা বিভাজ্য কারা? 5 এখানে নাই, 10, 15, 20, 25, 30, 35, এরা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। এদের মধ্যে আবার জোড় কোনটা? এদের মধ্যে জোড় 10, 20, 30। তার মানে এই তিনটা সংখ্যা সকল শর্ত মেনেছে। এই তিনটা সংখ্যা জোড়, এই তিনটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তাহলে 10, 20, 30 এই তিনটি সংখ্যা জোড় সংখ্যাও আবার 5 দ্বারা বিভাজ্য সংখ্যাও। তাহলে অনুকূল ফলাফল 3টি। তাহলে জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? সমগ্র ফলাফল 30টা আর অনুকূল ফলাফল 3টা। তাহলে 3/30 কাটাকাটি করলে 1/10। আমরা বের করলাম যে জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা 1/10। 1/10 মানে হচ্ছে 0.1। যদি আমরা ভাগ করে দেখাই 0.1। আচ্ছা, এবার আমরা বের করব যে আমি যেই সংখ্যাটা পছন্দ করেছি সেই সংখ্যাটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত। তাহলে মৌলিক সংখ্যা এখানে কারা কারা? 7, 11, 13, 17, 19, 23, 29, 31 এই সংখ্যাগুলো। তাহলে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে মৌলিক সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল 8টি। 7, 11, 13, 17, 19, 23, 29, 31 এই সংখ্যাগুলো। তাহলে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা সমগ্র ফলাফল 30টা আর অনুকূল ফলাফল 8টা। তাহলে 8/30। কাটাকাটি যদি করি 2 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 15 দুগুণে 30, আর কাটাকাটি যায় না। 4/15। 4/15 এর রেজাল্ট কত আসে? 4/15 রেজাল্ট কত আসে? চলো আমি একটু এটা করে দেখাই। তাহলে 4/15 রেজাল্ট আসে 0.27। 0.27। তাহলে আমরা এখানের মধ্যে কি পেলাম? যে জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা 0.1 পেয়েছিলাম, আর মৌলিক হওয়ার সম্ভাবনা আমরা এইমাত্র পেলাম 0.27। 0.27। আচ্ছা, এই যে দুইটা সংখ্যা আমরা লিখলাম, এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড়? 0.10 ছোট, 0.27 বড়। আমাদেরকে তারা বলতে চেয়েছে যে এই সংখ্যাগুলোর মধ্য থেকে আমরা একটা সংখ্যা পছন্দ করলাম। যেই সংখ্যাটা পছন্দ করলাম সেই সংখ্যাটা জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা ওই সংখ্যাটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনার চাইতে কম হবে। জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনার মান মৌলিক হওয়ার সম্ভাবনার মানের চাইতে কম হবে। হ্যাঁ, এটা আমরা দেখিয়েছি অঙ্কটা করে, যে জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার অনুকূল আর কি সম্ভাবনা 0.1 আর মৌলিক হওয়ার সম্ভাবনা 0.27। তাহলে এটাও বড়, এটা ছোট। তাহলে প্রশ্নে তারা যেটা বলেছে সেটাই হলো, আমরা অঙ্কটা করে দেখালাম যে অতএব পছন্দ করা নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম। মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম হবে ওই জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনাটা দেখানো হলো। অর্থাৎ আমরা এই অঙ্কটা সম্পূর্ণটা সমাধান করে ফেললাম। ঢাকা বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি। তো আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড থাকবে। আপনি অঙ্ক করতেছেন, হঠাৎ করে কোনো একটা অঙ্কে আপনি আটকে গেছেন, কনফিউশন তৈরি হয়ে গেছে, আপনি পারতেছেন না, বুঝতেছেন না, প্রথমে চেষ্টা করেন, তারপরেও পারতেছেন না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে ওই প্রশ্নের পাশে একটা কিউআর কোড দেওয়া রয়েছে। আপনি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনি দেখতে পাবেন। কারণ ওই প্রশ্নটার সমাধান আমাদের টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক সমাধান করে দিয়েছেন। কিউআর কোড স্ক্যান করা মাত্রই ভিডিওটা আপনার সামনে চলে আসবে। তো আপনার আর সময় নষ্ট হবে না, আপনি ওই ভিডিওটা দেখে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।